তাহলে আমরা যে কালকে যে দুজনের রায় কার্যকর হয়েছে যুদ্ধাপরাধী এবং প্রভাবশালী যুদ্ধাপরাধীর একটা বিতর্ক তৈরি হয়েছে যে তারা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে জামাত এবং দল হিসেবে জামাত এবং পরিবার হিসেবে দুই পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। অ্যাকচুয়ালি ঘটনাটা কি? না, আমি বলি, আমি আপনাদের সংবিধান থেকে সংবিধানের ৪৯ অনুচ্ছেদটা পড়ে শোনাচ্ছি। প্রথমেই ৪৯ অনুচ্ছেদে কি বলা আছে আপনাদেরকে আগে পড়ে শোনাই। কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা, বিলম্ব ও বিরাম মঞ্জুর করিবার এবং যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে। এখন যদি কোনো আবেদন এর উপরে লেখা থাকে যে এইটা বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৪৯ প্রসঙ্গে, তাহলে কি এইটা মাপ চাওয়ার দরখাস্ত হয় না? আপনারা বিচার করেন। ২ নম্বর কথা, সেটা হচ্ছে যে আইনে, বাংলাদেশের আইনে এবং সর্বোপরি সর্বোচ্চ যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের পরে আর কোনো অ্যাপ্লিকেশান, পিটিশন এইটা মহামান্য রাষ্ট্রপতির কাছে করা যায় না। শুধু একটাই পিটিশন মহামান্য রাষ্ট্রপতির কাছে করা যায়, সেইটা হচ্ছে এই ৪৯ অনুচ্ছেদের তার যে ক্ষমা করার ক্ষমতা, সেটা প্রয়োগ করার জন্য মাপ চেয়ে তার কাছে একটা পিটিশন করা যায়। আমাদের কাছে যেই পিটিশন দুটো এসছিল গতকালকে, এবং আমরা যেটা মহামান্য রাষ্ট্রপতির কাছে মতামত দিয়ে পাঠিয়েছিলাম এবং মহামান্য রাষ্ট্রপতি যেটা খারিজ করে দিয়েছেন, সেইটা আর্টিকেল 49 বাংলাদেশের কনস্টিটিউশনের অনুচ্ছেদ ৪৯-এর দরখাস্ত ছিল। এখন আমার কথা হচ্ছে যে ওনারা এই সব কথা বাংলাদেশের জনগণকে না, সারা বিশ্বের তাদের যারা মদতদাতা আছেন তাদেরকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা বলছেন। আমার পরিষ্কার কথা, আইন মাফিক ওনারা যেই দরখাস্ত করেছেন, আইন মাফিক সেই দরখাস্তটি মহামান্য রাষ্ট্রপতি খারিজ করার পরে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের যে রায়, সে রায় কার্যকর করা হয়েছে। বলেন। দেখেন, এইখানেই আমার কথাটা আপনাদেরকে আমি কালকে রাত্রেও বলেছি যে এই জিনিসটা আমি যদি এখন প্রকাশ করি, সেটা আমার মহামান্য রাষ্ট্রপতির অনুমতি লাগবে। আমি মহামান্য রাষ্ট্রপতির অনুমতি ছাড়া এটা প্রকাশ করতে পারবো না। ক্ষমা চাওয়ার অর্থ কি? ক্ষমা চাওয়ার অর্থ তো, ক্ষমা যদি চান, আমি তো আপনাদেরকে বললাম যে হেডিংটা ছিল এই, আমি তো এইটুকু আপনাদেরকে বলে দিলাম। তো ক্ষমা চাওয়ার অর্থ কি? অর্থটা তো যে ওনারা বলছেন আমাদেরকে ক্ষমা করে দেন। আর আরেকটা প্রশ্ন আমি আপনাদের কাছে রাখছি, আইনে সরকারের দায়িত্ব হচ্ছে সর্বোচ্চ আদালতের যে রায়, সে রায় কার্যকর করা। আইনের রিসিভ তো না করলে কন্টিনিউয়াসলি, হ্যালো, থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে সর্বোচ্চ আদালতের যে রায়, সেটা কি ক্ষমা চাইলে আমরা ক্ষমা না চাইলে আমরা কার্যকর করতে পারতাম না? আমরা ক্ষমা না চাইলেও কার্যকর করতে পারতাম, আর ক্ষমা চাইলেও আমরা কার্যকর করতে পারতাম। এটা সর্বোচ্চ রায় কার্যকর করার দায়িত্ব আমাদের। এটা নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করাটা হচ্ছে অবান্তর একটা ইস্যু তৈরি করা। তা আমি পরিষ্কারভাবে বলতে চাই যে যেই দরখাস্ত ওনারা করেছিলেন, ওনারা বাংলাদেশের সংবিধানের ৪৯, কি বলবো বলেন, কন্টিনিউয়াসলি বাজবে, এটা সাইলেন্ট করে দিই।
বাংলাদেশের সংবিধানের 49 অনুচ্ছেদের যে মহামান্য রাষ্ট্রপতির ক্ষমতা, সেই ক্ষমতা ব্যবহার করার জন্য ওনারা দরখাস্ত করেছিলেন। এই ধন্যবাদ। আচ্ছা, আপনি মদতদাতাদের কথা বলছেন যে তাদের এই বিভ্রান্তি যে তারা সৃষ্টি করছে মদতদাতা, এই মদতদাতা বলতে কাদের বুঝিয়েছেন? এবং আমরা গতকাল দেখলাম যে ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে স্থগিতের একটা ছিল, তো এরকম কোনো চাপ ছিল কিনা বাইরের দেশে বা কোন কোন দেশে বা কোনো সংস্থার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা আমি আপনার প্রশ্নের দুটো ভাগ করব। দুটো ভাগ, একটা হচ্ছে যে কোনো বিদেশি সরকারের আমাদের প্রতি কোনো চাপ ছিল কিনা। আমি আপনাদেরকে অত্যন্ত পরিষ্কার ভাষায় জানাতে পারি যে কোনো বিদেশি সরকারের আমাদের উপরে এরকম এই দণ্ডাদেশ স্থগিত করার চাপ ছিল না। আরেকটা হচ্ছে, আপনি বলেছেন যে অন্য কোনো সংগঠন, কমার্শিয়াল সংগঠন যদি আমাদেরকে আমাদের সর্বোচ্চ আদালতের রায় স্থগিত করার জন্য অনুরোধ করে, সেটা মানতে আমরা রাজি না। আমরা একটা স্বাধীন দেশ, আমাদের সর্বোচ্চ আদালত, আমাদের সব আদালত স্বাধীন, সেই জন্য আমরা এটা মানতে রাজি না। আমরা আমাদের সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করেছি। ধন্যবাদ। তার কারণ হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওনারা যখন দেখেন যে কেউ পয়সা দিয়েছে, ওনারা তাদের গান না, ওনারা দুই পক্ষও শোনেন না, ওনারা এক পক্ষের কথা বলেন। আমার যথেষ্ট সন্দেহ আছে যে এটা ওনাদের বিবেচনা করার পরে মত না, এটা ওনাদের প্রভাবিত হওয়ার পরের মত। ধন্যবাদ। আর নাই, পরে কারা আছে, আর তাদের বিচার কত দূর আছে, কোন আপনারাই জানেন কত দূর আছে। এই আদালতের যেই সব মামলা আছে, এগুলি নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। ধন্যবাদ। আই এম গোইং টু রিমেইন। এটা তো একটা নতুন হলো, এর আগে যারা ছিল তারা চাইলো, তারা তো অপরাধটা স্বীকার করলো। এর ফলে যুদ্ধাপরাধের বাইরের বিশ্বেও তো তারা বলছিল যে জোর করেই করা হচ্ছে, তো এটার গুরুত্বটা আপনারা কিভাবে দেখছেন? দেখেন, তাদের মাপ চাওয়াটা গ্রহণ না করে, এটা খারিজ করে মহামান্য রাষ্ট্রপতি তাদের যে দণ্ডাদেশ, সেটা যাতে কার্যকর করা হয় সেই অবস্থায় তাই করেছেন। তো সেই ক্ষেত্রে আমরা বলবো, আমরা দণ্ড কার্যকর করেছি, অন্যান্য বিচার যেরকম চলছে সেরকম চলবে। ধন্যবাদ। বিষয়টা না, মানে তারা যে অপরাধটা স্বীকার করলো, এর আগে তো কোনো অপরাধী অপরাধ স্বীকার করেনি, তারা যে ক্ষমা চাইলো, এইটার পলিটিক্যাল ইম্প্যাক্ট আমরা জানতে চাচ্ছি, আপনার কি মনে হয়? এটার পলিটিক্যাল ইম্প্যাক্টের কথা যদি বলেন, তাহলে পরে এটা তো জনগণের কাছে, এটা জনগণ যেভাবে গ্রহণ করবে। আমরা যারা রাজনীতিবিদ, আমরা জনগণের প্রতিনিধি, আমরা সেইভাবে এটাকে গ্রহণ করব। ধন্যবাদ। আন্না। থ্যাংক ইউ।